এখন সাগর পাড়ে ইফতার করার জন্য হচ্ছে আর কি বসে গিয়েছি পেপার দিয়ে। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যেমনটা বলছিলাম আর কি, সাগর পাড়ে বসে 15 রোজার ইফতার মানে করার সৌভাগ্য হয়েছে। এর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। সাগর পাড়ের সেই কাঙ্ক্ষিত ইফতারের পর্বটি শেষ হয়েছে। রাহান ভাই, কি অবস্থা বলেন? কিন্তু অনেক বেশি মানে কি বলবো, এখন অবাক হয়ে আছি যে আমাদের এই ট্যুরটা শেষ পর্যন্ত হচ্ছে। আমাদের এবারের কক্সবাজার ট্যুরের যাত্রাটি শুরু হয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার ডোমেস্টিক টার্মিনাল থেকে। ঢাকা থেকে আমাদের কক্সবাজারগামী ইউএস বাংলার ফ্লাইটটি ছিল বিকেল 3টায়। আমরা বেশ খানিকটা আগেই এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে পৌঁছে ইউএস বাংলার কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে নিই। বোর্ডিং পাস নেওয়ার সময় সেখানে কর্মরত স্টাফকে বলি উইন্ডো সিট দিতে। উইন্ডো সিট অ্যাভেলেবল থাকায় আমাকে উইন্ডো সিট প্রোভাইড করা হয়। বোর্ডিং পাস নিয়ে নিরাপত্তা তল্লাশি শেষে আমরা ভিতরে যাই। রাহান ভাই, কি অবস্থা বলেন? কিন্তু অনেক বেশি মানে কি বলবো, এখন অবাক হয়ে আছি যে আমাদের এই ট্যুরটা শেষ পর্যন্ত হচ্ছে ঈদের আগ মুহূর্তে। আসলে গত বছরে একটা ইচ্ছা ছিল যে হচ্ছে সাগর পাড়ে বসে ইফতার করার, কিন্তু নানা প্রতিবন্ধকতায় তার হয়নি। কিন্তু এইবার ইনশাল্লাহ আমাদের এই ট্যুরটা হতে যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ রাহান ভাই, এটা তো আপনার সাথে ফার্স্ট ট্রেন ট্যুর, তাই নাকি? যাক, এই আর কি। তো রাহান ভাইয়ের মতো আমিও এক্সাইটেড, দেখা যাক কি হয়। আপনারা সাথেই থাকুন, কি বলেন? হ্যাঁ, সবকিছুই আপনারা ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ। বেশ কিছুক্ষণ সময় আমরা ডোমেস্টিক টার্মিনালের উপরের লবিতে বসে বিমান উঠানামার দৃশ্য উপভোগ করতে থাকি। আমাদের ফ্লাইটের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে আমরা লবি থেকে নিচে নামি। এরপর নিচে অবস্থিত ইউএস বাংলার কাউন্টারের সামনে আমরা অপেক্ষা করতে থাকি আমাদের নির্ধারিত ফ্লাইটের জন্য। দুপুর 2:45-এর দিকে আমাদের ফ্লাইটের চেকিং শুরু হয়। আর ইউএস বাংলার একটি নির্ধারিত বাসে করে আমাদেরকে আমাদের জন্য নির্ধারিত উড়োজাহাজের সামনে নিয়ে যাওয়া হয়। বাস থেকে আশেপাশে ছোট বড় অনেক বিমান দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের জন্য নির্ধারিত ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলার ফ্লাইটের সামনে। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী সকল এয়ারলাইন্সের সকল বিমানের সাইজই অনেকটা এরকম। প্লেনের ভিতর প্রবেশ করে আমরা আমাদের নির্ধারিত আসনে বসে পড়ি। ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে কক্সবাজারগামী এই প্লেনের সিট বেশ কমফোর্টেবল ছিল এবং লেগ স্পেস রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা ছিল। আমাদের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে বিকেল 3টায় ছাড়ার কথা থাকলেও কিছুটা বিলম্বের কারণে ফ্লাইটটি 3:20 কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফিট উপর দিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে কক্সবাজারগামী আমাদের এই ফ্লাইটটি আমাদের নিয়ে ছুটতে থাকে কক্সবাজারের উদ্দেশ্যে। উইন্ডো সিট থাকায় প্লেনের জানলা দিয়ে প্লেনের উঠা এবং নামার দৃশ্য খুব ভালো মতো উপভোগ করি। সেই সাথে আরও উপভোগ করি মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি নীল আকাশ এবং সাদা মেঘ। প্লেনের জানলা দিয়ে পাখির চোখে রাজধানী ঢাকার দৃশ্যও মিস যায়নি। একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাকে এই অপরূপ সৃষ্টিগুলো দেখার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার এয়ারপোর্ট আসতে সময় লেগেছে 1 ঘন্টার মতো। পাখির চোখে রাজধানী ঢাকা এবং মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি নীল আকাশ ও সাদা মেঘ দেখতে দেখতে কখন যে 1 ঘন্টার সময় কেটে গেল তা বুঝতেই পারিনি। কক্সবাজার বিমানবন্দর থেকে বের হয়ে একটি সিএনজি নিয়ে আমরা চলে যাই আমাদের নির্ধারিত হোটেলে। এবারের কক্সবাজার ভ্রমণে আমাদের নির্ধারিত হোটেলটি হলো
এসএ ইন্টারন্যাশনাল হোটেলের পাশে অবস্থিত রজনীগন্ধা রিসোর্ট। এটি একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল, অর্থাৎ কোনো ফ্রেন্ডস গ্রুপ বা কোনো ব্যাচেলার গ্রুপ যদি কক্সবাজারে রাত্রি যাপন করতে চান তাহলে আপনাদের পছন্দের তালিকায় এই রজনীগন্ধা রিসোর্টটি থাকতেই পারে। রিসেপশনের ফর্মালিটিস সম্পূর্ণ করে আমরা চলে যাই আমাদের রুমে। আর রুমে একটি বারান্দা আছে, আর আছে একটি ডাবল বেডের বেড। রুমটিতে এসি থাকলেও আমরা এই রুমটি নন এসি ক্যাটাগরিতে নিয়েছি। রুমে যে ডাবল বেড আছে সেই বেডে 2 জন এবং কি 3 জন অনায়াসেই থাকতে পারে। রুমে আমাদের ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়ি ইফতারি কেনার উদ্দেশ্যে। কক্সবাজার পৌঁছে এবং হোটেলের রিসেপশনের রুমের ফর্মালিটিস সম্পূর্ণ করতে করতে সেদিন ইফতারের টাইম হয়ে যায়। তাই আমরা হালকা কিছু ইফতার কিনে নিয়ে আসি এবং আমাদেরকে প্লেনে কিছু খাবার প্রোভাইড করা হয়। তা দিয়েই আমরা আমাদের প্রথম দিনের ইফতারের পর্বটি সম্পূর্ণ করি। ইচ্ছে ছিল কক্সবাজার পৌঁছে প্রথম দিনই সাগর পাড়ে ইফতার করার, কিন্তু কিছুটা প্রতিবন্ধকতার কারণে তার সম্ভব হয় নাই। আমাদের হোটেল রুমেই হালকাভাবে ইফতারের পর্ব সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি সুগন্ধা বিচের উদ্দেশ্যে। ঠিক সুগন্ধা বিচে আমাদের গন্তব্য ছিল না। সুগন্ধা বিচে যাওয়ার সময় রাস্তায় যেই সি ফুডের মার্কেট থাকে সেই সি ফুডের মার্কেটেই আমাদের গন্তব্য ছিল। অন সিজনে এখানে অনেক প্রকারের অস্থায়ী সি ফুডের দোকান বসে, কিন্তু বর্তমানে অফ সিজন থাকায় এখানে অস্থায়ী সি ফুডের দোকান অনেকটা কম। একটি অস্থায়ী সি ফুডের দোকান থেকে আমরা 2 জন 2টি টুনা মাছ নেই বারবিকিউ খাওয়ার জন্য, এবং ফ্রাই খাওয়ার উদ্দেশ্যে সে দোকান থেকে 2 জন 2টি কাঁকড়া নেই এবং সাথে 2টি স্কুইডও নেই। মাছগুলো আমাদের সামনে কাটাকাটি করা হয়। উল্লেখ্য, আপনারা যদি কক্সবাজারে এরকম ভাসমান স্ট্রিট ফুডের দোকান থেকে কোনো মাছ কিনেন তাহলে সেগুলোর কাটাকাটি প্রসেসিং থেকে শুরু করে বারবিকিউ বা ফ্রাইয়ের প্রসেসিং আপনারা নিজ চোখে দেখবেন, কেননা এখানে অনেক দোকান রয়েছে যেসব দোকানে মাছ আপনারা যেটি সিলেক্ট করবেন সেটি না দিয়ে অন্য মাছ আপনাদের সামনে পরিবেশন করা হয়। একে একে আমাদের সামনে অর্ডার করা স্কুইড ও কাঁকড়া পরিবেশন করা হয়। স্কুইডটি মজা থাকলেও কাঁকড়াটি আমাদের কাছে মোটেও মজা লাগেনি। এরপর বারবিকিউর পর্ব সম্পূর্ণ হলে আমাদের সামনে আমাদের অর্ডার করা টুনা মাছের বারবিকিউ পরিবেশন করা হয়। টুনা মাছের বারবিকিউটি আমাদের 2 জনের কাছে অত্যন্ত রকম মজার লেগেছে। মশলা থেকে শুরু করে বারবিকিউর সকল প্রসেস এবং মাছ অত্যন্ত ভালো কোয়ালিটির ছিল, বোঝাই যায়। স্কুইড ও কাঁকড়া ফ্রাই এবং টুনা মাছের বারবিকিউ খাওয়ার পর্ব সেরে আমরা চলে যাই আমাদের হোটেল রজনীগন্ধা রিসোর্টে এবং রুমে গিয়ে একটু ঘুমিয়ে আমরা ভোর 4:20 দিকে বেরিয়ে পড়ি সেহরি খাওয়ার উদ্দেশ্যে। আমাদের হোটেল রজনীগন্ধা রিসোর্টের একদম সামনের একটি খাবার হোটেল আমরা খোলা পাই, আর সেখানেই আমরা আমাদের সেহরি খাওয়ার পর্বটি সম্পূর্ণ করি। সেহরিতে আমার আইটেম ছিল ভাত, আলু ভর্তা এবং ডিম কারি, আর রায়হান ভাইয়ের আইটেম ছিল ভাত, আলু ভর্তা ও মুরগি। সেহরি খাওয়ার পর্ব সেরে আমরা চলে যাই আমাদের হোটেল রজনীগন্ধা রিসোর্টের রুমে এবং রুমে গিয়ে ফজরের নামাজ আদায় করে সেদিনের মতো ঘুমিয়ে যাই। তো আমরা কালকে ইফতারের প্রায় কিছুক্ষণ আগে আর কি এই হোটেলে এসে পৌঁছাই এবং কি পৌঁছানোর পরে যা যা করেছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কালকে যেহেতু আর কি আমাদের ইফতারির যে আনুষ্ঠানিকতা আছে ওটি শেষ করতে করতে এবং কি আর কি বের হতে রাত হয়ে গেছে, যার জন্য কালকে শুধুমাত্র আমরা সি ফুড ট্রাই করেছি। এরপরে আর কোনো কিছু ট্রাই করতে পারি নাই। দেন রুমে আসলাম, সেহরি খাইলাম, যেগুলো আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করেছি। তো এখন প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে আর কি। তো এখন আমরা ঘুরতে বেরোচ্ছি আর কি। রায়হান ভাইও রেডি, পুরোপুরি একদম সম্পূর্ণ রেডি, আমিও রেডি আর কি। তো রায়হান ভাই রোজার মধ্যে তো ফার্স্ট টাইম ইয়াতে আসলেন, কক্সবাজার আসলেন, আমিও রোজার মধ্যে ফার্স্ট টাইম ইয়াতে আসলাম, কক্সবাজার আসলাম। তো অনুভূতি কিরকম বলেন? আসলে অনুভূতি বলতে কি, এটা একদম হঠাৎ করে সব হয়ে গেছে। আমাদেরও কোনো প্ল্যান ছিল না। একদম হঠাৎ করে অনেক ভাই আমাকে মেসেজ দিয়ে বলেন যে এরকম কিছু করা যায় কিনা, যে প্লেনে করে আমরা কক্সবাজার আসবো। হ্যাঁ, আমি তখন রায়হানের সাথে সব টোর দেওয়া হয়েছে কিন্তু প্লেনে কোনো টোর দেওয়া হয়নি। হ্যাঁ, তো এখানে যেটা জিনিসটা হয়েছে যে আমি আসলে প্রথমে বাজেট নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম, বাট পরে দেখলাম যে না, মোটামুটি ভালো, কারণ ট্রেনে আসতে গেলে অনেক বেশি একটা চাপ যাইতো। তবে প্লেনে আসাতে একটু আরামে আসতে, রোজার মধ্যে একটু রিল্যাক্স, টাকা পয়সা অনেক বেশি খরচ হয়েছে, বাট তারপর আরামে আসা গেছে, রিল্যাক্সে। দেখা যাক বাকিটা ট্যুর আপনাদের সাথে তো সব এক্সপেরিয়েন্সই শেয়ার করা হয়। আপনারা জাস্ট লাস্ট পর্যন্ত দেখলে হয়তো বাকি জিনিসগুলো জানতে পারবেন যে কিভাবে যাচ্ছে। ইনশাআল্লাহ রায়হান ভাইকে কেমন লাগতেছে সেটাও
হচ্ছে কমেন্ট বক্সে জানান আর কি। এই টুপি, সানগ্লাস, পাঞ্জাবি সহ, পাঞ্জাবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো রাহান ভাইকে আমাকে কেমন লাগতেছে বলার দরকার নাই, রাহান ভাইকে কেমন লাগতেছে এটা একটু কমেন্ট বক্সে বলেন, ঠিক আছে? ধন্যবাদ। দ্বিতীয় দিন আমরা রুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ি কক্সবাজারের মেরিন রোড ড্রাইভের পাশে অবস্থিত কাঁকড়া বিচ যাওয়ার উদ্দেশ্যে। ডলফিন মোড় থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমরা চলে যাই মেরিন ড্রাইভের পাশে অবস্থিত কাঁকড়া বিচে। ডলফিন মোড় থেকে কাঁকড়া বিচ যাওয়া এবং কাঁকড়া বিচ থেকে ডলফিন মোড় আসা পর্যন্ত এই ব্যাটারি চালিত রিক্সার ভাড়া নিয়েছিল 250 টাকা। তবে সিজনের সময় এই ভাড়া কিছুটা আপ ডাউন হতে পারে। কাঁকড়া বিচে প্রবেশের পথের হাতের দুই ধারে পড়বে অসংখ্য ঝাউ গাছ। ঝাউবন পেরুলেই দেখা পাওয়া যায় কাঁকড়া বিচের। মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত এই কাঁকড়া বিচটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি একটি সি বিচ। আরও একটি নতুন ভিডিওতে আমাদের কাঁকড়া বিচ ভ্রমণ গল্প তুলে ধরবো ইনশাল্লাহ। বেশ কিছুক্ষণ সময় নিরিবিলি ও পরিষ্কার পরিচ্ছন্ন কাঁকড়া বিচে কাটিয়ে আমরা আমাদের রিজার্ভ করা ব্যাটারি চালিত রিক্সাতে করে চলে যাই ডলফিন মোড়ে। ডলফিন মোড়ে নেমে আমরা পায়ে হেঁটে চলে যাই আমাদের হোটেল রজনীগন্ধা রিসোর্টে এবং রুমে গিয়ে জোহরের নামাজ আদায় করি ও কিছুক্ষণ বিশ্রাম নেই। প্রায় 2 ঘন্টা রুমে বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের এবারের কক্সবাজার যেটার জন্য আসা, অর্থাৎ সাগর পাড়ে ইফতার করার উদ্দেশ্যে। আমাদের হোটেল রজনীগন্ধা রিসোর্ট থেকে আমরা পায়ে হেঁটে চলে যাই কলাতলিতে এবং কলাতলির এখানে অনেক ইফতারের দোকান রয়েছে। আমরা একটি ইফতারের দোকান থেকে কিছু ইফতারি কিনি। 2 জনের জন্য অল্প কিছু ইফতারি কিনে আমরা চলে যাই কলাতলি সি বিচে। আমরা যখন ইফতার করার জন্য কলাতলি সি বিচে যাই তখন কলাতলি সি বিচে অনেক পর্যটক দেখতে পাই। সে সকল পর্যটকদের মধ্যে বেশিরভাগই এসেছে আমাদের মতো সাগর পাড়ে ইফতার করার উদ্দেশ্যে। পশ্চিমা আকাশে যখন সূর্যটা অস্ত যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল তখন আমাদের মতো যারা ইফতার করতে এসেছে সকলেই ইফতার করার প্রস্তুতি নিতে শুরু করে। আমরাও ইফতারের জন্য একটি নির্দিষ্ট জায়গায় যাই। অনেক ছোট এবং বড় পরিবার ও ফ্রেন্ডস গ্রুপ মিলে এসেছে এই সাগর পাড়ে ইফতার করতে। ইফতারের আগ মুহূর্তে তারা মাদুর এবং কাগজ ও পেপার বিছিয়ে ইফতার করার প্রস্তুতি নিতে থাকে। আমরাও পেপারের মধ্যে বসে ইফতার করার প্রস্তুতি নেই। 2024 সাল থেকেই ইচ্ছে ছিল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বসে সাগরের গর্জন শুনতে শুনতে ইফতার করার। আলহামদুলিল্লাহ 2026 সালের রমজানে মহান আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা আমাকে দিয়েছেন। ইফতারের বেশ কিছুক্ষণ আগেই আমরা পেপার বিছিয়ে বসে পড়ি সাগরের সামনে সমুদ্র সৈকতে। আর আমাদের ইফতারের আইটেমে ছিল হালকা ভাজাপুরি এবং খেজুর ও ছোট 2টি কাপে ছিল আনারস এবং পেঁপে। আমরা এখন সাগর পাড়ে ইফতার করার জন্য হচ্ছে আর কি বসে গিয়েছি পেপার দিয়ে এবং কি হচ্ছে এগুলো হচ্ছে ইফতারের আইটেম আর কি। রাহান ভাই কি অবস্থা বলেন, অনুভূতি কি আপনার? একদম অসাধারণ। এখানে আমরা যে ব্যবস্থা করছি আমরা বলে বুঝাইতে পারবো না। মানে অন্যরা এখানে কাঁথা আনছে, তারপর হচ্ছে কম্বলও আনছে, দেখা যাচ্ছে পলিথিন আনছে, আরো কিন্তু আমরা শুধুমাত্র নিউজ পেপার দিয়ে কাজ শেষ আমরা এখানে পুরো নিউজ পেপারের মধ্যে একদম ঠান্ডার মধ্যে আমরা এখানে বসে আছি। সেই এরকম একটা অবস্থা এবং কি আমাদের সামনে হচ্ছে সাগর। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন, দেখছেন? মানে সাগর থেকে কিন্তু আমরা খুব একটা বেশি দূরে না, একদমই কাছে। সাগর থেকে আমরা খুবই কাছে, তাই না রাহান ভাই? একদম। এই যে এখানে হচ্ছে সাগর আর এই যে এখানে হচ্ছে আমরা ইফতার করতেছি, জাস্ট অসাধারণ। এই সাগর পাড়ে ইফতার করার জন্য আসলে মানে আর কি 2023 থেকে অপেক্ষা করতেছিলাম, 2024 থেকে অপেক্ষা করতেছিলাম। 24-এ হয় নাই, 25-এ হয় নাই, 26-এ আলহামদুলিল্লাহ সাগর পাড়ে ইফতার করার স্বপ্নটা পূরণ হইলো। তো এটাই আর কি, জাস্ট অসাধারণ অনুভূতি। ইফতারের সময় সাগরে অন্য ধর্মাবলম্বীরা গা ভেজাতে ব্যস্ত থাকে, আর মুসলিম এবং রোজাদার ব্যক্তি যারা আছে ওনারা সাগর পাড়ে বসে ইফতারের জন্য অপেক্ষা করতে থাকে। সেদিন আমাদের মতো অনেক মানুষই সাগর পাড়ে বসে ইফতার করেছিলেন। তো এখন হচ্ছে আমাদের ইফতারের সময় হয়েছে আর কি। এখানে আসলে কোনো আজান শোনা যায় না, মানুষজন আসলে মোবাইলের টাইম দেখে পরে হচ্ছে ইফতার করে আর কি। তো তবে হচ্ছে দূরে থেকে হচ্ছে একটা মাইকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে হচ্ছে ইফতারের সময় মানে একটু সময় হয়েছে।
সেই মাইকের অ্যানাউন্সমেন্ট শুনেও আসলে ইফতার করা যায়। তো এখানে ইফতার করতে আসলে আসলে মানে ওই একটাই প্রবলেম যে আজান শোনা যায় না, মোবাইলের টাইমের উপর নির্ভর করে মূলত সেই ইফতারটা করতে হয়। তাও ওইটা খুব একটা বেশি অসুবিধার না। তো হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ ইফতার করতেছি সাগর পাড়ে, এই যে দেখেন সাগর, এখানে হচ্ছে ইফতার করতেছি আলহামদুলিল্লাহ। ইফতারের সময় হওয়ার সাথে সাথে রোজাদারেরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বসে ইফতার করতে থাকেন। সাগরের গর্জন শুনতে শুনতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বসে ইফতার খাওয়ার অনুভূতিটা অসাধারণ। এই সাগর পাড়ে ইফতার করার জন্য অপেক্ষা করতে হয়েছিল 2টি রমজান। আলহামদুলিল্লাহ এই রমজানে মহান আল্লাহ তাআলা তার অপরূপ সৃষ্টি বঙ্গোপসাগরের পাড়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বসে ইফতার করার সৌভাগ্য দান করেছেন। এর জন্য একমাত্র সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে 2026 সালের মানে আর কি 15 রমজান, আর 15 রমজানে হচ্ছে এই সাগর পাড়ে বসে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যেমনটা বলছিলাম আর কি, সাগর পাড়ে বসে 15 রোজার ইফতার মানে করার সৌভাগ্য হয়েছে। এর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো ইতিমধ্যে হচ্ছে আমাদের ইফতারের পর্বটি শেষ হয়েছে আর কি। আর যেমনটা আসলে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু আসলে অনেকেই হচ্ছে এরকম মাদুর পেতে বা মানে আসলে কি বলবো পলিথিন পেতে হচ্ছে ইফতার করছে সেই সাগর পাড়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগর। তো আমাদের মাত্রই হচ্ছে ইফতার শেষ হইলো আর কি। তো এই ফিলিংসটা আসলে অসাধারণ ভাই, সাগরের গর্জন শুনতে শুনতে ইফতার করা, মানে এটা আসলে মানে যারা এখানে ইফতার করেছে তারাই বলতে পারবে। তো রাহাত ভাই, আমাদের ইফতার তো শেষ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কেমন লাগলো বলেন সাগর পাড়ে ইফতার করলে? ফাইনাল সাগরের গর্জন শুনতে আসলে বলে বোঝানো যাবে না, এটা আসলে ফিল করার বিষয়। আপনারা যদি না আসেন তাহলে এটা আসলে বুঝবেন না। আমরা অনেক কিছু বলতে পারবো এখানে, কিন্তু আপনারা কিছু বুঝবেন না। আমি তো এটাই বলবো যে আসেন, আপনারা এখানে আসেন, যেটা ফিল করেন নিজেরা বোঝেন। হ্যাঁ, মানে এরকম সমুদ্র সৈকতে সমুদ্রের সামনে বসে হচ্ছে ইফতার করেন, ঠিক আছে? মানে আর কি মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি এই সাগর পাড়ে বসে ইফতার করেন, এটা আসলে মানে কি বলবো, এই ফিলিংসটা অসাধারণ। ইফতার খাওয়ার পর্ব সেরে আমরা আমাদের যেই ময়লাগুলো জমেছিল সেগুলো এবং যেই পেপারে আমরা বসেছিলাম সেই পেপারগুলো একটি নির্দিষ্ট পলিথিনে ঢুকিয়ে নেই এবং সেগুলো একটি ময়লা ফেলা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেই। আপনারা কেউ যদি সাগর পাড়ে ইফতার করেন তাহলে অবশ্যই আপনাদের ময়লাগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলবেন। সাগর পাড়ের সেই কাঙ্ক্ষিত ইফতারের পর্বটি শেষ হয়েছে, আর আমরা সাগর পাড়ে ইফতার করেছি হচ্ছে নিউজ পেপার বিছিয়ে আর কি। তো ইফতার শেষ হওয়ার পরে আমরা কিন্তু এই নিউজ পেপারগুলো মানে আসলে ক্লিন করে ফেলেছি, অর্থাৎ আমরা হচ্ছে একটা পলিথিনে আমরা যেখানে মানে যেগুলো নিউজ পেপারে বসে হচ্ছে ইফতার করেছি এগুলো হচ্ছে তুলে এখন হচ্ছে নির্দিষ্ট একটা ডাস্টবিনে ফেলে দিব আর কি। তো আপনারা যদি কেউ সাগর পাড়ে ইফতার করেন তাহলে মানে আসলে যদি মানে নিউজ পেপার বা যদি কোনো ওয়েস্টেজ থাকে, কারণ যেহেতু ইফতার করতে আসবেন অবশ্যই ওয়েস্টেজটা থাকবেই, এটা আসলে মানে আর কি না বললেই নয়। তো আপনারা চেষ্টা করবেন ওয়েস্টেজগুলো হচ্ছে নির্দিষ্ট হচ্ছে আর কি ডাস্টবিনে ফেলতে বা ময়লা ফেলানো নির্দিষ্ট একটি জায়গায় ফেলতে, তাহলে আমাদের এই মানে পৃথিবীর যেই দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের যেটা আছে কক্সবাজার, আমরা যেখানে হচ্ছে আজকে ইফতার করেছি সেটার পরিবেশ হচ্ছে ভালো থাকবে এবং কি মানে কি বলবো আর মানে আসলে অনেকেই ইফতার করতে পারবে। যদি আপনারা ওয়েস্টেজ হচ্ছে এখানে রেখে দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে অন্য কেউ যদি ইফতার করতে আসে বা হচ্ছে যারা অন্যান্য পর্যটক আসে বা অনেক বিদেশি পর্যটক আসে তারাও খুব আনইজি ফিল করবে। তো আপনারা যদি কেউ হচ্ছে মানে আসলে সাগর পাড়ে ইফতার করতে আসেন আমাদের এই ভিডিও দেখে বা যে কোনো ভিডিও দেখে, তো হচ্ছে অবশ্যই আপনাদের ওয়েস্টেজগুলো এরকম একটা পলিথিনে ভরে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। কি বলেন রাহান ভাই? সেটা তো অবশ্যই, যে কারণ হচ্ছে মানে এখানে তো অনেক পর্যটক আসে, দেশের বাইরে থেকে পর্যটক আসে। তো এটা যেহেতু আমাদের একটা সম্পদ, কক্সবাজার কিন্তু আমাদের একটা সম্পদ, তো সেই সম্পদটা কিন্তু আমাদেরই আর কি রক্ষা করতে হবে, তাই না রায়ন ভাই?
ওকে, ঠিক। ইফতার খাওয়ার পর্ব সেরে ও ইফতারের পর আমাদের ময়লাগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলে আমরা রওনা দিই আমাদের হোটেল রজনীগন্ধা রিসোর্টের উদ্দেশ্যে, এবং হোটেলে আমাদের রুমে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি রাতের খাবারের উদ্দেশ্যে। আর আমাদের রাতের খাবারের আইটেম ছিল গত রাতের মতো সামুদ্রিক মাছ। সি ফুড খাওয়ার জন্য আমরা চলে যাই সুগন্ধা বিচের সামনের রাস্তার পানির ট্যাঙ্কির ওখানে। সেখানে অনেক অস্থায়ী সি ফুডের দোকান রয়েছে। কয়েকটা অস্থায়ী সি ফুডের দোকান দেখে আমরা একটি সি ফুডের দোকান থেকে একটি অক্টোপাস অর্ডার করি, এবং অক্টোপাসের সাথে স্কুইডও নেই। অক্টোপাস এবং স্কুইড দুটি আমরা ফ্রাই খাই। আমাদের চোখের সামনেই অক্টোপাস এবং স্কুইড ফ্রাই করা হয়। আপনারা যদি এরকম অস্থায়ী সি ফুডের দোকান থেকে কোনো মাছ কিনেন তাহলে ফ্রাই অথবা বারবিকিউ করা পর্যন্ত আপনারা দাঁড়িয়ে থাকবেন, কেননা এখানের অস্থায়ী কয়েকটা দোকানে আপনারা যেই মাছ অর্ডার করেন সেই মাছ সাইডে রেখে অন্য আরেকটি পচা বা বাসি মাছ আপনাদের সামনে পরিবেশন করা হয়। তাই এখানে যখন আপনারা মাছ ফ্রাই বা বারবিকিউ করতে দিবেন তখন দাঁড়িয়ে থাকলে তা আর সেই অসাধু ব্যবসায়ীরা করার সুযোগ পায় না। অক্টোপাস ও স্কুইড ফ্রাই খাওয়ার পর্ব সেরে আমরা আরও একটি দোকানে যাই আরও কিছু নতুন সি ফুড ট্রাই করার উদ্দেশ্যে। আরও একটি দোকান থেকে আমরা দুটি লাল কোরাল মাছ নেই বারবিকিউ খাওয়ার জন্য। দুটি ছোট সাইজের লাল কোরাল আমাদের সামনেই কাটাকাটি সহ বারবিকিউর প্রসেসিং এবং বারবিকিউ করা হয়। দুটি লাল কোরালের পাশাপাশি আমরা দুটি চিংড়ি মাছও নেই ফ্রাই খাওয়ার জন্য, এবং চিংড়ি মাছের ফ্রাই দুটি আমাদের সামনে আগে পরিবেশন করা হয়। মজাদার মচমচে ভাজা চিংড়ি খেতে খেতে আমাদের কোরাল মাছের বারবিকিউ প্রায় হয়ে যায়। কোরাল মাছের দুটি বারবিকিউ অত্যন্ত রকম মজার ছিল। মশলা থেকে শুরু করে সব কিছুই ছিল একদম পারফেক্ট। অক্টোপাস এবং স্কুইড ফ্রাই, চিংড়ি মাছের ফ্রাই এবং মজাদার কোরাল মাছের বারবিকিউ খেয়ে আমরা চলে যাই সুগন্ধা সি বিচে, এবং সুগন্ধা সি বিচে এসে সমুদ্রে ফেলা প্লাস্টিক দিয়ে তৈরি এই প্লাস্টিক দানবটি দেখতে পাই, যেটি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল। কিছুক্ষণ সময় সুগন্ধা সি বিচে অবস্থান করে আমরা পায়ে হেঁটে চলে যায় কলাতলি সমুদ্র সৈকতে। তখন জোয়ার চলছিল, আর জোয়ারের সময় সাগরের গর্জন এক কথায় অসাধারণ লাগছিল। ঘড়িতে সময় তখন রাত 12টা, এবং আমরা সহ অনেক পর্যটকই সে সময় সাগরের গর্জন শুনতে থাকে সাগরের পাড়ে দাঁড়িয়ে। আমরাও বেশ কিছুক্ষণ সময় সাগরের পাড়ে দাঁড়িয়ে সাগরের গর্জন শুনতে থাকি ও সাগরের পানিতে পা ভেজাই। বেশ কিছুক্ষণ সময় সাগরের পাড়ে দাঁড়িয়ে গর্জন শুনে আমরা কলাতলির ডলফিন মোড় থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে চলে যাই আমাদের হোটেল রজনীগন্ধা রিসোর্টে, এবং রুমে গিয়ে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আমরা সেহরির সময় বেরিয়ে পড়ি সেহরি খাওয়ার উদ্দেশ্যে। আগের দিনের সেহরি আমাদের হোটেলের সামনে থেকে খেলেও এবারের সেহরিটা আমাদের হোটেলের পিছনের একটি খাবার হোটেল থেকে সম্পূর্ণ করি। আর সেদিনের সেহরিতে আমাদের আইটেম ছিল সাদা ভাত, আলু ভর্তা, শুটকির ভর্তা, মুরগি এবং ডাল। জনপ্রতি 190 টাকা ব্যয়ে এই সেহরিটি আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। সেহরি খাওয়ার পর্ব সেরে আমরা চলে আসি আবারও আমাদের হোটেলে, এবং পরদিন সকালে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে হোটেলের ফর্মালিটিস সম্পূর্ণ করে বেরিয়ে পড়ি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের মধ্যে একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন। ঝিনুক আকৃতির কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে দুপুর 12টা 30 মিনিটে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে আমরা কক্সবাজার ত্যাগ করি। সেই সাথে আমাদের এবারের রমজানের কক্সবাজার ট্রিপটি সম্পূর্ণ হয়। এবারের অফ সিজনে কক্সবাজার ট্রিপের মূল উদ্দেশ্য ছিল সাগর পাড়ে বসে ইফতার করা। সাগর পাড়ে ইফতার করা সহ সব মিলিয়ে এবারের অফ সিজনে কক্সবাজার ট্রিপটি ভালোই লেগেছে। বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলারদের জন্য অফ সিজনে কক্সবাজার ভ্রমণ করা একটি উপযুক্ত সিদ্ধান্ত।